আচ্ছা, আগের দিন ক্লাসে আমরা লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল সম্পর্কে ডিসকাস করেছি এবং তার অ্যাপ্লিকেশন হিসেবে গান শট প্রবলেম করেছিলাম। তো একটা অ্যাপ্লিকেশন বাকি থেকে গেছে, সেটা হচ্ছে রকেট মোশন। So today we'll start from rocket motion. আচ্ছা, সো যখন রকেটকে তুই পৃথিবী থেকে ছাড়ছিস, মানে পৃথিবীর গ্রাউন্ড থেকে ছাড়ছিস, তো রকেটটা আর্থের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড তার বাইরে বেরিয়ে যাচ্ছে। একটা এসকেপ ভেলোসিটি নিয়ে রকেটটা বেসিক্যালি পৃথিবীর যে গ্র্যাভিটেশন সেটাকে কভার আপ করে বেরিয়ে যাচ্ছে। তো এই যে বেরিয়ে যাচ্ছে, তো রকেটটা নিশ্চয়ই কোনো ফোর্স পাচ্ছে, যে ফোর্সটার জন্য ও রকেটটা অ্যাক্সিলারেট করছে। তো আজকে আমরা রকেটটার ডায়নামিক্স সম্পর্কে আলোচনা করব, যে রকেটটার ফোর্সটা এক্স্যাক্টলি কতটা, যার জন্য রকেটটা অ্যাক্সিলারেটেড হচ্ছে এবং আর্থের গ্র্যাভিটেশনাল বাউন্ডটাকে ও এক্সকেপ করতে পারছে। আচ্ছা, সো টুডে basically to rocket motion or the dynamics of rocket dynamics. So this is a rocket kind of ধরে নে। So this is আচ্ছা, রকেটের মধ্যে রকেট মেটেরিয়াল ছাড়াও আর কি থাকে রে? মানে রকেটের মধ্যে কি এমন জিনিস থাকে যার জন্য রকেটটা ভেলোসিটি পায় বা রকেটটা অ্যাক্সিলারেট করে? ম্যাম ফিউল। ফুয়েল থাকে, একদম। তার মানে রকেট একটা একা জিনিস নয়, রকেট প্লাস ফুয়েল। সো লেটস সে দ্য মাস অফ রকেট, মানে শুধু রকেট মেটেরিয়ালটা যদি কনসিডার করি, তাহলে ধরলাম এম আর, আর স্ট্যান্ডস ফর রকেট, আর মাস অফ ফুয়েল ধরলাম এম এফ, এফ স্ট্যান্ডস ফর ফুয়েল। তাহলে টোটাল মাস সিস্টেমটার কি হবে? টোটাল মাস অফ দ্য সিস্টেম, রকেটের মাস প্লাস ফুয়েলের মাস, দ্যাট উইল বি, আমি বিগ এম বললাম, যেটা হচ্ছে এম আর প্লাস এম এফ। ঠিক আছে? আচ্ছা, এইবারে কি হয়, খানিকক্ষণ মানে ইনিশিয়াল, একদম যখন ইনিশিয়াল টাইম, তখন এই পুরো সিস্টেমটার মোমেন্টাম কি হয় রে, মানে ভেলোসিটি কি হবে? শূন্য। শূন্য। তাহলে মোমেন্টামও শূন্য হবে। তো ইনিশিয়াল মোমেন্টাম কি অফ দ্য সিস্টেম কি লিখতে পারি? জিরো। জিরো জিরো। অফ দ্য সিস্টেম। সিস্টেম মানে সিস্টেম কনসিস্ট টু থিং, একটা হচ্ছে রকেট আর একটা হচ্ছে ফুয়েল। তো ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম উইল বি জিরো। তারপরে আস্তে আস্তে যখন সময় যাচ্ছে, লেটস সে অ্যাট টাইম টি বা আফটার টাইম টি, কিছুটা ফুয়েল কি হয়, বার্নড হয়ে যাবে। যে ফুয়েলটা ভেতরে ছিল তার কিছুটা অংশ বার্নড হয়ে যায় বা পুড়ে যায়। সো আমি ধরলাম যে ডিএমএফ অ্যামাউন্ট অফ ফুয়েল ইজ বার্নড। ঠিক আছে? আচ্ছা, ডি, ডি টার্ম কখন ইউজ করি? আমরা এরার পড়ার সময় বলেছিলাম যে কোনো ছোট জিনিসকে বোঝাতে গেলে আমরা ডি কথাটা বলি। তো এম এফ ছিল হচ্ছে টোটাল মাস অফ ফুয়েল, আর এখন অল্প পরিমাণ ফুয়েল বার্ন আউট হয়ে গেল। সো ডিএমএফ, তাই জন্য ওটাকে নাম করেছি যে ডিএমএফ পরিমাণ, একটা অল্প পরিমাণ ফুয়েল বার্ন আউট হয়ে গেল। তো তাহলে ফুয়েলের মাস কি আর আগের মতো এমএফ আছে? নিশ্চয়ই না। তাহলে ফুয়েলের মাস চেঞ্জ করেছে। ফুয়েলের মাস চেঞ্জ হয়ে কি হবে? ডিএম। ফুয়েলের মাস এখন কি হবে? এমএফ এমএফ মাইনাস ডিএমএফ। ডিএমএফ, রাইট? সো দিস ইজ দ্য মাস ভেরিয়েবল। তাহলে ফুয়েলের মাস কিন্তু কনস্ট্যান্ট নয়। সো ভেরিয়েবল মাস অফ ফুয়েল। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখানে কিন্তু ফুয়েলের মাস কখনোই কনস্ট্যান্ট থাকবে না, টাইমের রেসপেক্টে ওটা আস্তে আস্তে কমতে থাকবে। প্রথমে ডিএমএফ পরিমাণ কমবে, আরো কিছু সময় গিয়ে ওটা টু ডিএমএফ পরিমাণ, তাহলে তখন হবে এমএফ মাইনাস টু ডিএমএফ। আরো কিছু সময় পর গিয়ে ওটা হয়ে যাবে এমএফ মাইনাস থ্রি ডিএমএফ। এইভাবে আস্তে আস্তে যত ফুয়েল বার্নড আউট হবে, তত ফুয়েলের মাস কমতে থাকবে। সো নাও দ্য ফুয়েল মাস ইজ নট আ কনস্ট্যান্ট, দিস উইল বি আ ভ্যারিয়েবল কোয়ান্টিটি। সো ভ্যারিয়েবল মাস।
আচ্ছা, এই যে ফুয়েলের মাস বার্নড আউট করছে, এবার বার্নড আউট করেও কি তৈরি করবে? গ্যাস তৈরি করে, যেটাকে জ্বালানি অফ রকেটের জ্বালানি বলি আমরা। তো এই গ্যাসটা কি করবে? গাছটাই নজেল দিয়ে বাইরে বাইরে বেরোবে, এবং যত বেশি গ্যাস বেরোবে তত বেশি রকেটটা উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। দেখবি যখন যদি কেউ কোনো মুভি, মিশন মঙ্গল বা কোনো মুভি দেখে থাকিস যেখানে রকেট মোশন নিয়ে মানে এই সমস্ত জিনিস দেখায়, তো সেইখানে দেখবি দেখা যায় আস্তে আস্তে একটা একটা করে খোলস নিচে ছেড়ে দিচ্ছে। বেসিক্যালি ওটা কিছুই না, ওই মাস দেখ একটা একটা করে খোলস ছেড়ে দিচ্ছে, মানে তো একটা করে মাস রিলিজ করছে। তার মানে একটা একটা করে ফুয়েল ও কমতে থাকছে, আর যত বেশি কমছে তত বেশি রকেটটা স্পিড নিয়ে উপরে এগিয়ে যাচ্ছে। তো আমরা ধরতে পারি যে এই যে ডিএমএফ পরিমাণ ফুয়েল গ্যাস তৈরি করছে এবং বেরিয়ে যাচ্ছে রকেটের থেকে, তো সেটা ভি এফ ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে। তার মানে দিস ইজ নাথিং বাট দ্য ফুয়েল ভেলোসিটি। কেউ জয়েন করতে চেয়েছে? আচ্ছা, সঞ্জয় মাঝি কোন, আমাদের কি কোনো, আচ্ছা, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে ভিএফ, হচ্ছে ফুয়েলের ভেলোসিটি। আর এই যত ফুয়েলের ভেলোসিটি মানে ফুয়েল বেরিয়ে যাবে তত রকেট উপরের দিকে এগোবে। তার মানে রকেটের ভেলোসিটি কি হবে? ভি আর ধরলাম। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল যে ফুয়েলের ভেলোসিটি হচ্ছে ভি এফ আর রকেটের ভেলোসিটি হচ্ছে ভি আর। যদি তাই হয় তাহলে ইনিশিয়ালে তো টোটাল সিস্টেমটার মোমেন্টাম জিরো ছিল, তাহলে ফাইনাল বা এক টাইম টি তে গিয়ে মোমেন্টাম নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, কারণ ওরা তো ভেলোসিটি পেয়ে গেছে। তাহলে টোটাল মোমেন্টামটা কি হবে ফাইনালে? দ্য ফাইনাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম। আচ্ছা, এগেইন সিস্টেম মানে রকেট অ্যান্ড ফুয়েল। তাহলে ফাইনাল মোমেন্টাম দ্য সিস্টেম মানে কি? দুটো জনের মোমেন্টাম হবে, একটা রকেটের মোমেন্টাম, রকেট মুভ, আর একটা হচ্ছে ফুয়েল। দুটোই কন্ট্রিবিউট করবে টোটাল মোমেন্টামে। এবার তোরা আমায় বল কোনটা কি হবে, রকেটের মোমেন্টামটাই বা কি হবে আর ফুয়েলের মোমেন্টামটা খুব ইজি বার করা। আগে ওটাই বল, ফুয়েলের মোমেন্টামটা কি হবে আর টাইম টি, কত পরিমাণ ফুয়েল বেরোচ্ছে। দেখ বলেছি, যত পরিমাণ ফুয়েল বার্নড আউট হবে তত পরিমাণ ফুয়েলই তো বেরিয়ে যাচ্ছে। তাহলে ফুয়েল, কতটা পরিমাণ ফুয়েল বার্নড আউট হচ্ছে? ম্যাম ডিএমএফ ইন্টু ভিএফ। ভেরি গুড। তাহলে ভিএফ ডিএমএফ। আচ্ছা, আমি কেন ডিএমএফ ইন্টু ভিএফ লিখলাম না বলতো? এরপরে যদি ভিএফ লিখি কনফিউশন হতে পারে, মানে এইভাবে লিখলে এটা অনেকটা কনফিউজিং। তো তাই জন্য ভিএফটা বাইরে আগে লিখলাম। আচ্ছা, এটা হলো ফুয়েল মোমেন্টাম ভিএফ ইন্টু ডিএমএফ। আচ্ছা, এবার বল রকেটের মোমেন্টামটা কি? রকেটের ভেলোসিটি তো আমরা সবাই জানি, ভি আর। বার করতে হবে রকেটের মাস। আচ্ছা, রকেটের টোটাল টোটাল মানে মাসটা কি ছিল? টোটাল মাসটা এম ছিল। পুরো পুরো রকেটটা, পুরো সিস্টেমটার মাস কত ছিল বল? টোটাল মাস এম ছিল, এম। একদম ঠিক। আর এম কতটা পরিমাণ ফুয়েল নষ্ট হয়ে গেছে? ডিএম এফ। মাইনাস ডিএমএফ। ও হ্যাঁ। তাহলে এটাই এখন রকেটের মোমেন্টাম হলো, যেটা ওর মধ্যে রয়েছে। ঠিক আছে, এই জিনিসটার, এই পুরো যে ছবিটা এঁকেছি এর মধ্যে যেটা রয়েছে, এই যে এর মধ্যে যেটা রয়েছে সেইটাই হচ্ছে কি? এম মাইনাস ডিএমএফ। আর যেটা বেরিয়ে যাচ্ছে সেটা তো ডিএম, এটা আর ওর মধ্যে নেই, ডিএমএফ বেরিয়ে গেছে অলরেডি। তো বেরিয়ে গেছে, এটা কোরসপন্ড হচ্ছে এইটা। আর যেটা রয়েছে সেটা এম মাইনাস ডিএমএফ ইন্টু ভিআর। বোঝা গেছে? আচ্ছা, এক সেকেন্ড, কেউ জয়েন করতে চাইছে? আচ্ছা, তাহলে এখানে এটা লিখেছি, এম মাইনাস ডিএমএফ ইন্টু ভিআর প্লাস ভিএফ ডিএমএফ। আচ্ছা, এবার এটা গেল ফাইনাল মুভমেন্ট, আমাদের সিস্টেম বার হয়ে গেল। এবার আমরা আগের দিন পড়েছি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপালে দুটো কন্ডিশন আছে। কে বলতে পারবি দুটো কন্ডিশন কি কি? এক নাম্বার কন্ডিশন কি ছিল ওটা? ম্যাম সিস্টেমটা আইসোলেটেড হবে আর
ভেরি গুড। কোনো বাইরে থেকে আর ফোর্স ম্যাম অ্যাপ্লাই নো হবে না। এক্সটার্নাল ফোর্স। নো এক্সটার্নাল এক্সটার্নাল ফোর্স ফোর্স অ্যাপ্লাই অ্যাপ্লাই। হবে না। নো এক্সটার্নাল। আচ্ছা, এবার আমরা ম্যাম দেখি তো এইখানে সেটা অ্যাপ্লিকেবল কিনা। হ্যাঁ বল। বলছিলাম ম্যাম এটা নিয়েও কি অ্যাসাইনমেন্ট থাকবে আমাদের? অ্যাসাইনমেন্ট তোদের বেসিক্যালি ইউনিট 2, 3, 4 এরটা আমি কম্বাইন করব, মানে মেকানিক্স এর পার্টটা পুরোটাই কম্বাইন করেই দেবো একটা। ঠিক আছে, আমি থ্যাংক ইউ নেক্সট ম্যাম। উইকে ম্যাম প্রবাবলি বলছিলাম দেবো। ম্যাম, বল। হ্যাঁ ম্যাম বলছিলাম ম্যাম আমার 90% ডেটা শেষ হয়ে আমি কি লিভ করবো? হ্যাঁ, লিভ যদি কেউ করতে হয়, আমার কোনো আপত্তি নেই, আমাকে না বলেই করতে পারিস তোরা সেটা। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তো সিস্টেমটা এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা বলবো যে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল হোল্ড করবে। এবার দেখি যে আমাদের এই সিস্টেমটার জন্য, মানে রকেট প্লাস ফুয়েল সিস্টেমটার জন্য এই দুটো কন্ডিশন হোল্ড করছে কিনা। সো রকেট আর ফুয়েল দুটো মিলিয়ে সিস্টেমটা সারাউন্ডিং এর থেকে আইসোলেটেড, ওর সাথে সারাউন্ডিং এর কোনো সম্পর্ক নেই। সো ফার্স্ট কন্ডিশন হোল্ড করছে, সিস্টেম ইজ আইসোলেটেড। হলো। 2 নাম্বারটা দেখ, রকেটের মধ্যে ফুয়েলটা বার্নড আউট হচ্ছে, রাইট? তার মানে রকেটের ইনসাইডেই ফুয়েলটা আছে, সো ইন্টারনাল ফোর্স হয়তো আছে, বাট বাইরে থেকে কি আমরা কিছু করছি? বাইরে থেকে তো আমরা কোনো ফোর্স দিচ্ছি না, সো কোনো এক্সটার্নাল ফোর্সও নেই। এই দুটো ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হুম। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই দুটো কন্ডিশন হোল্ড করছে। যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে তাহলেই বলতে পারি কি এলএমসিপি ভ্যালিড। এলএমসিপি মানে আগের দিন বলেছিলাম লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল। তো এলএমসিপি ভ্যালিড। ম্যাম আমরা যখন সত্যিকারেরই কোনো রকেট ধরো আকাশে পাঠাই, তাহলে হুম। বাইরের তো বায়ুর তো চাপ তো মানে মহাকাশে মানে এই সেইটার মানটা কি সত্যিই ধরা যাবে না? তুই রকেটের কতটা ওজন বলতো? রকেটের মাস কত বেশি হতে পারে? ওর মধ্যে কি বায়ুর প্রেশার কতটা দেবে? অ্যাটমসফিয়ারিক প্রেশার কত বল? খুব কম হবে ওটা। 1013 মনে হয়। মানে সেটা তো তুই যে কোনো, যেটা দ্যাট ইজ অলওয়েজ দেয়ার, আগের দিন আলোচনা করা হয়েছিল। আর মানে যে দ্যাট ইজ অলওয়েজ দেয়ার, অ্যাটমসফিয়ার থিংকে আমরা কোনোদিন, আমরা তো আর শূন্য মাধ্যমে গিয়ে করতে পারবো না। যখন পৃথিবীর মধ্যে আছে ওটা হ্যাঁ। অবশ্যই মাধ্যম আছে। পৃথিবীর থেকে হুম বাইরে যখন বেরিয়ে যাবে ও তখন শূন্য মাধ্যমে চলে যেতে পারে, বাট তার হুম আগে অব্দি তো ওর মাধ্যম থাকবে, বাট ওটা নেগলিজেবল জাস্ট। হুম ঠিক আছে। আচ্ছা, সো এলএমসিপি ভ্যালিড ফর দিস সিস্টেম, মানে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল ভ্যালিড। আচ্ছা, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল তাহলে কি বলছে? ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। করে ফেল এই প্রবলেমের জন্য। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কি ছিল? দ্যাট উইল বি ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, দুটোই লিখেছি আমরা। তো ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কি ছিল? অর জিরো ইজ ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম বার করেছিলাম এম মাইনাস ডি এম এফ। আচ্ছা, এমটা কিন্তু ক্যাপিটাল, ইন্টু ভি আর, আর এদিকে প্লাস ডি এম এফ, এখানে ভিজি আছে, সরি ভি এফ। আচ্ছা, এখান থেকে ভি আর এর মানটা বার কর তো। ভি আর কি হবে? সিম্পল, ইটস মাইনাস ভি এফ ডিএমএফ বাই এম মাইনাস ডিএমএফ। এইটা হচ্ছে ভি আর। এবার দেখ, এখান থেকে একটা জিনিস কনক্লুড করতে পারি, ভিআর এর যেটা ডিরেকশন আর ভিএফ এর যা ডিরেকশন, সেই দুটো সবসময় অপোজিট, মাইনাস সাইন হয়ে বসে আছে। তো রকেট মোশন ইজ অপোজিট টু ফুয়েল মোশন। ঠিক আছে, মানে রকেট এই ফুয়েলটা যেদিক দিয়ে বেরোবে, মানে ফুয়েলটা নিচ দিয়ে নিচের দিকে বেরোয়, তার রকেটটা সবসময় ওপর দিকে যাবে। সেটা 1 নাম্বার পেলাম। আচ্ছা, 2 নাম্বার পার্ট, এই 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 ইকুয়েশনটাকে যদি আরেকটু অন্যভাবে লিখি, এটা 2 নাম্বার পার্ট। আচ্ছা, এই ইকুয়েশনটাকে যদি একটু অন্যভাবে লিখি, তাহলে দেখ হবে ভি এফ ডি এম এফ দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস এম মাইনাস ডি এম এফ
ভিআর, জাস্ট এদিক ওদিক করে লিখেছি। আচ্ছা, এবার আমাকে বলতো এই সিস্টেমটাতে চেঞ্জ ইন মাস কতটা, কে বলতে পারবে? আচ্ছা, এই ছবিটা দেখলেই বলতে পারবি। ছবিটা যদি দেখাই তাহলে এখান থেকে দেখে বলা যাচ্ছে চেঞ্জ ইন মাস কতটা হবে। ম্যাম এম মাইনাস এম আর মাইনাস এম এফ। এম এম মাইনাস এম, এম আর কেন, না না ভুল হচ্ছে। টোটাল মাস হিসেবে ভাব। আচ্ছা, একটা হিন্টস দি। টোটাল মাস কি ছিল? টোটাল মাস ছিল বিগ এম, রাইট? আচ্ছা, টোটাল হ্যাঁ মাস বিগ এম ছিল, অ্যাট টাইম টি কে বেরিয়ে গেল, ডিএমএফ বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে অ্যাট টাইম টির মাসটা কি, এটা এম মাইনাস ডিএমএফ। বুঝতে পারলি? পরেরটাতে যাচ্ছি, হয় লেখার জায়গা নেই। আচ্ছা, টোটাল মাস, ইনিশিয়ালি মাস, আচ্ছা ইনিশিয়াল মাস ছিল, এখানে ছোট্ট করে লিখি, ইনিশিয়াল মাস ছিল হচ্ছে, মানে পুরো সিস্টেমটা কনসিডার করছি কিন্তু এখন, ইনিশিয়াল মাস ছিল হচ্ছে বিগ এম পুরো সিস্টেমটা। তারপরে অ্যাট টাইম টি ফাইনাল মাস কি হলো, এম মাইনাস ডিএমএফ, কারণ ডিএমএফ পরিমাণ জ্বালানি খরচ হয়ে গেছে, বেরিয়ে গেছে। এবার বলে এই সিস্টেমটা তাহলে চেঞ্জ ইন মাস কত? মাইন ডিএমএফ। ডিএমএ। ডিএমএফ, ডিএনএফ হচ্ছে। একদম। তাহলে চেঞ্জ ইন মাস অফ দ্য সিস্টেম, সিস্টেম মানে কিন্তু দুজন আছে এর মধ্যে, রকেটও আছে আর ফুয়েলও আছে। আচ্ছা, ওকে, সো চেঞ্জ ইন দ্য মাস হচ্ছে ডিএমএফ, সরি, চেঞ্জ ইন দ্য মাস অফ দ্য সিস্টেম হচ্ছে ডিএমএফ। এবার বলতো দেখি চেঞ্জ ইন মোমেন্টাম অফ দ্য, এটা কি হবে? ডিএমএফ হচ্ছে কার, কার চেঞ্জ, ফুয়েলের মাসের চেঞ্জ বেসিক্যালি। তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটা ভিএফ ইন্টু ডিএমএফ না, ভেলোসিটি ইন্টু মাস তো। তাহলে চেঞ্জ ইন মাস ইন্টু ভেলোসিটি ফুয়েলের, তাহলে ভিএফ। দেখ এই টার্মটাই হচ্ছে এই টার্মটা যেটা লিখেছি, ভিএফ ইন্টু ডিএমএফ। ম্যাম ভিএফ ইন্টু ডিএমএম তো ওটা ওটা তো ফুয়েলের মোমেন্টামটা। আচ্ছা, এখানে কনফিউশন হতে পারে, দেখ চেঞ্জ ইন মাস অফ দ্য সিস্টেম হচ্ছে ডিএমএফ, এবার ডিএমএফ মানে কে নষ্ট হচ্ছে, ফুয়েলটা নষ্ট হচ্ছে, রাইট? তাহলে ফুয়েলটা বেরোচ্ছে কত ভেলোসিটি নিয়ে, ভিএমএফ ভেলোসিটি নিয়ে, তাহলে মোমেন্টামেরও চেঞ্জ এম এফ ভিএফ ইন্টু ডিএমএফ হওয়া উচিত নয় কি? এই ফুয়েলটা বেরোচ্ছে বলেই রকেটটা ভিআর নিয়ে ওপরে যাচ্ছে, তাহলে চেঞ্জ অফ মোমেন্টামটা কে দিচ্ছে, এইটাই তো দিচ্ছে। বুঝতে পারি নাকি বুঝতে বুঝতে পারছিস না? পারছি ম্যাম। এখানে ভিআর লিখলাম না এই জন্যই, তার কারণ হচ্ছে আগে ফুয়েলটা বার্নড আউট হয়ে ওটা বেরিয়ে গেছে, কতটা ভেলোসিটি নিয়ে বেরিয়েছে, ভিএফ ভেলোসিটি নিয়ে বেরিয়েছে। এবার ধর একটা ডিএমএফ পরিমাণ জিনিস যদি ভিএফ ভেলোসিটি নিয়ে বেরোয়, তাহলে ওর মোমেন্টাম কত হবে, ভিএফ ইন্টু ডিএমএফ, আর সেটাই ওর চেঞ্জ অফ মোমেন্টাম। আর এই চেঞ্জ অফ মোমেন্টামটা হয়েছে বলেই রকেটটা মোশন পাচ্ছে। সো দিস ইজ দ্য, সো দিস ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। আচ্ছা, এবারে আমরা নিউটনের সেকেন্ড ল অনুসারে জানি যে ফোর্স ইজ হোয়াট, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তাই না? হ্যাঁ ম্যাম। সো ফোর্স ইজ ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ ইন, রেট মানেই হচ্ছে টাইম রিলেটেড, টাইমের রেসপেক্টে চেঞ্জ, তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম মানে এটাকেই ভাবে লিখতে পারি। ঠিক আছে এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি।
আচ্ছা, তার মানে ফোর্স ইজ ইকুয়ালস টু পেলাম কত, ভি এফ ডি এম এফ ডিটি। তো এখানে তোরা কেউ প্রশ্ন করলি না যে ম্যাম আমি যখন রেট অফ চেঞ্জ বার করলাম তখনই ডিএমএফ এর তলেই কেন ডিটিটা করলাম? তো ভেলোসিটির রেসপেক্টেও চেঞ্জটা হতে পারতো, মানে ভিএফ বাই টিও তো করতে পারতাম, মানে ওয়াই নট, মানে ভিএফ টাকে কেন কনসিডার করলাম না? VF constant. কনস্ট্যান্ট। হ্যাঁ, ভেরি গুড, ভিএফ কনস্ট্যান্ট এখানে। আচ্ছা, এটাকে একটু ডিটেইলে বোঝাতে গেলে একটা ছোট্ট ডিসকাশন করি। সেটা হচ্ছে ফোর্স মানে চেঞ্জ ইন মোমেন্টাম, সরি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে ডিপি ডিটি এফ মানে। আচ্ছা, পি কে আবার কিভাবে লিখতে পারি, ডিডিটি অফ এমভি, রাইট? তাহলে পি মানে হচ্ছে মাস ইনটু আবার ভেলোসিটি। একটু বললো না, কেটে গেল। হ্যাঁ, আচ্ছা, ফোর্স মানে হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তার মানে ডিপি ডিটি। পিটা হচ্ছে আবার মোমেন্টাম, তার মানে মাস ইনটু ভেলোসিটি এমভি, সো ডিডিটি অফ ডি এমভি, রাইট? এইটাকে যদি ক্যালকুলাস করিস তাহলে বেসিক্যালি এইটা হয়, তাই না? এই এই পুরো জিনিসটাকে যদি সলভ করিস তাহলে দুটোই তো হবে, এম ইজ এমটাকে কনস্ট্যান্ট রেখে ডিভিডিটি আর ভিটাকে কনস্ট্যান্ট রেখে ডিএমডিটি। ম্যাম মাসটা তো কনস্ট্যান্ট। হ্যাঁ, এই আসছি আসছি, ওটা তো তুই ধরে নিচ্ছিস, কিন্তু যদি এক্স্যাক্টলি স্টার্ট থেকে করিস যে ডিপিডিটি মানে কিন্তু বেসিক্যালি এটা, হ্যাঁ, এটা তো। এবার তুই এক নাম্বার কন্ডিশন বলতে পারিস, ইফ এম ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে দিস পাবলিক জিরো, ডিএমডিটি জিরো। So the first condition is if m is equals to constant, dmdt will be zero. আচ্ছা, তখন অতএব তখন হয়ে যায় m হচ্ছে f হচ্ছে m ডিভি ডিটি, তার মানে মা। তাহলে এই মাটা তখনই হয় যখন মাসটা কনস্ট্যান্ট থাকে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে যে সিস্টেমের মাস কনস্ট্যান্ট নয় সেখানে কিন্তু এই ইকুয়াল রিলেশনটা কখনোই লিখতে পারি না ডিরেক্টলি, রাইট? যেমন ধর তোর বাড়ির সামনে যে গাড়ি চলছে, তো হঠাৎ করে গাড়িটা ধর অ্যাক্সিলারেট করলো, তার মানে গাড়িটা যখন অ্যাক্সিলারেট করলো গাড়িটার মাসটা কিন্তু কনস্ট্যান্টই রয়েছে। গাড়িটা অ্যাক্সিলারেট করছে মানে গাড়িটার মাসটা হঠাৎ করে বেড়ে গেল বা হঠাৎ করে কমে গেল, এরকম নিশ্চয়ই হয় না, মাসটা কনস্ট্যান্টই থাকে। আর তাই জন্যই ওই গাড়িটার উপর ফোর্সটাকে তুই বলিস এফ ইজ ইকুয়ালস টু মাস ইন্টু গাড়িটার অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ এফ ইজ ইকুয়ালস টু এম এ। কিন্তু ইফ m not equals to constant, তখন কিন্তু ডিএমডিটি নট ইকুয়ালস টু জিরো, তখন এই দুটো টার্মই এক্সিস্ট করছে, ঠিক আমাদের এই প্রবলেমটার মতো, লাইক দিস প্রবলেম। আমাদের এখানে দেখ কার মাসটা কনস্ট্যান্ট নেই রে, প্রথমেই বলেছিলাম ফুয়েল মাস। ফুয়েল মাস ইজ নট ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ফুয়েল মাস ইজ অলওয়েজ ভেরিয়েবল। আচ্ছা, so if mass যদি constant না হয়, like this problem where fuel mass is variable which is not constant, তার মানে ডিএমডিটি কখনোই জিরো হতে পারে না। বাট এই সিস্টেমে যদি আমি ধরে নিই ইফ, ম্যাম ভিটা তাহলে এখানে কনস্ট্যান্ট, তাহলে ভিটা হ্যাঁ বাড়তে বাড়তে পারে না? বলছি আসছি। সো ইফ ভি ইজ ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে কি ধরলাম, ইফ ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মাস নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে কি বলতে পারি এই জায়গাটা থেকে ডিভিডিটি জিরো। তাহলে আমাদের ফোর্সের ইকুয়েশন, অতএব ফোর্স হয়ে গেল ভি ডিএমডিটি, ডিএমডিটি হচ্ছে তাহলে। রাইট? তাহলে আগের যে সিচুয়েশনটা যেটা আমরা নর্মাল কেসে ইউজ করি সেটা এফ ইজ ইকুয়ালস টু মা, আর যেখানে মাসটা কনস্ট্যান্ট নেই বাট ভেলোসিটি কনস্ট্যান্ট, সেখানে এফ ইজ ইকুয়ালস টু ভি ডিএমডিটি। এবার তুই দেখ উপরের রিলেশনটার সাথে নিচের রিলেশনটা 1 to 1 করসপন্ড কর। এক সেকেন্ড। এবার তুই দেখ এই রিলেশনটার সাথে এই রিলেশনটার 1 to 1 করসপন্ড কর, দেখ সেম জিনিস, যেখানে ভিটা রিপ্লেস হয়েছে ফুয়েলের ভেলোসিটি আর মাসটা রিপ্লেস হয়েছে ফুয়েলের মাস দিয়ে।
সো হিয়ার কামস দ্য ভেরিয়েবল মাস প্রবলেম, এইটাকে বলা হয়। So this is variable mass problem, যেখানে মাসটা ভেরিয়েবল বাট ভেলোসিটিটা কনস্ট্যান্ট। সেখানে আমরা এই 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 জিনিসটা করবো যে ফোর্স ইজ ইকুয়ালস টু ভিএফ ডিএমএফ ডিটি। আচ্ছা, এবারে কেউ একজন প্রশ্ন করেছিল যে ম্যাম ভিএফটা কি কনস্ট্যান্ট কেন, ওটা তো বাড়তে বাড়তে যেতে পারে। আচ্ছা, আমরা এখানে ধরে নিচ্ছি যদি না বাড়তো তাহলে কিন্তু এগেইন আবার বলছি দুটো টার্ম থাকতো, কিন্তু আমাদের লাইফকে ইজি করা আমাদের কাজ, তো আমরা এই জন্য ধরে নিয়েছি যে এই যে ফুয়েলটা বেরোচ্ছে সেই ফুয়েলটার ভেলোসিটিটা একই হারে বেরোবে। ও মানে লাইক একই হারে বেরোনো মানে সময়ের সাথে সাথে ও একই হারে ও ডিস্টেন্স কভার করবে, একই রেটের ও ওই মাছটা ওখান থেকে কনজিউম করবে। যদি ওইটা ধরে নিচ্ছি বলে আমরা এখানে তো ইজিলি লিখে দিতে পারছি যে এফ ইজ ইকুয়ালস টু ভিএফ ডিএমএফ ডিটি। যদি না হতো তাহলে কিন্তু দুটো টার্মই এক্সিস্ট করতো। আচ্ছা, তো আচ্ছা এবারে এই ফোর্সটা কার ওপর আসছে রে? ফোর্সটা কে খাচ্ছে আলটিমেটলি? এই ফুয়েলটা বার্নড আউট করে নিচের দিকে যখন বেরিয়ে আসছে, বেরিয়ে এসে যে মোমেন্টামে চেঞ্জ ঘটাচ্ছে, আর আমরা জানি যে নিউটনের সেকেন্ড ল থেকে মোমেন্টামে চেঞ্জ ঘটানো মানেই ওখানে কোনো ফোর্স তৈরি হচ্ছে। সেই ফোর্সটা আলটিমেটলি কার ওপর পড়ছে? রকেটের ওপর পড়ছে। So this force is nothing but force or thrust on the rocket. So this is very important কি রকেটের ফোর্স যদি বার করতে দেয়, রকেটের উপর কতটা ফোর্স হচ্ছে, তখন কিন্তু ডিরেক্টলি এম এ লিখে দিলাম ওরকম করলে কিন্তু হবে না, কারণ এখানে বেসিক্যালি ইট ইজ কন্ট্রোলড বাই ফুয়েল, আর ফুয়েলের মাস ভেরিয়েবল, আর ফুয়েল বেরোবার ভেলোসিটি কনস্ট্যান্ট, তাই জন্য ভিএফ ইন্টু ডিএমএফ ডিটি হচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা এবার ভালো করে ভেবে দেখ ডিএমএফ ডিটি মানে কি? ফুয়েল বেরোবার রেটটা, মানে কতটা ফুয়েল বার্নড আউট করছে ওটার রেট। তাহলে এই ডিএমএফ ডিটিটা যত বাড়বে তত কি হবে রে? ফোর্সও বাড়বে। একদম, তাহলে এইটা হচ্ছে ওই ফুয়েল বার্নড আউট করার রেট, এটা যত বাড়বে ফোর্সও তত বাড়বে। এক নাম্বার, এটাই স্বাভাবিক, যত বেশি গ্যাস তৈরি হবে তত সেই গ্যাসটা বেশি ফোর্স দেবে আর রকেট তত স্পিডে অ্যাক্সিলারেট করবে। সিমিলারলি এই ভেলোসিটিটা বাড়লেও কিন্তু এই এফটা বাড়বে। তার মানে যত বেশি ভেলোসিটি নিয়ে আমি মানে এটা বেরোবে, এবার ভেলোসিটি কনস্ট্যান্ট, তার মানে এই কনস্ট্যান্ট ভ্যালুটাই যত বেশি হবে তত এই ফোর্সটাও বেশি হবে রকেটের উপর। So this is all about the rocket problem, which is a problem of variable mass of the fuel of the rocket. ঠিক আছে, তো তোদের বেসিক্যালি এটার উপর প্রবলেমস অতটা দেয় না, ডেরিভেশনই বেশি ইম্পর্টেন্ট, বাট আমি অ্যাসাইনমেন্টে এই ফর্মুলা লাগিয়ে বা তোদের কনসেপ্টটা বুঝতে পেরেছিস কিনা, তো এর উপরই বেস করে একটা দুটো প্রবলেম আমি সেট করব। ম্যাম, বলে ফেলো। হ্যাঁ ম্যাম, বলছি যে ডিএমএফ বাই ডিটিটা ওটা যদি ইনক্রিজ করে তাহলে ভিএফটা তো অটোমেটিকলি ইনক্রিজ করবে। আচ্ছা দাঁড়া, হ্যাঁ বল, আরেকবার বল। ডিএমএফ ডিটি, হ্যাঁ এফটা অটোমেটিক না, ভিএফ কেন? ভিএফ আমি বলছি যে মানে কনস্ট্যান্ট ভিএফটা তো অলওয়েজ ধরেই নিয়েছি। মানে ওটা তো ফুয়েলের তো ম্যাডাম ভেলোসিটি। না, ফুয়েলের ভেলোসিটি কিন্তু ডিস্টেন্স বাই টাইম, ভেলোসিটি ইজ নট মাস বাই টাইম, রাইট? ভেলোসিটির ফর্মুলা কি? ডিএমএফ বাই ডিটি ওটা তো ম্যাডাম হচ্ছে ওই এটা নির্গত হওয়ার মানে হারটা, ফুয়েলটা, ওটা যতই মানে বেশি ইনক্রিজ মানে বেশি ভাবে বার হবে তত তো ফুয়েলের তো মানে হ্যাঁ ওটা ঠিক আছে, যত ডিএমএফ বাই ডিটি বাড়বে তত ওর ভেলোসিটি, এই ভেলোসিটি বলছে, তত এই ফোর্সটা বাড়বে। কিন্তু এই ভেলোসিটিটার সাথে তো একটা সম্পর্ক, ভেলোসিটিটা তো কনস্ট্যান্ট ধরে নিয়েছি। এইটা মানে কি বলতো, মাস কতটা বার্ন হবে, কতটা পুড়বে ফুয়েলটা। ডিএমএফ বাই ডিটি মানে হচ্ছে টাইমের সাথে ধর সকাল 10টায় ধর 10 কেজি পুড়লো, 11টায় ধর ওটাই 100 কেজি পুড়ে গেল, তার মানে এই চেঞ্জটা অনেক বেশি, সেক্ষেত্রে গ্যাসও বেশি হবে আর ফোর্সও বেশি হবে। বাট এই ভিএফ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, স্টার্টিং থেকে বলে আসছি, আর কনস্ট্যান্ট বলেই তুই এত ইজিলি লিখতে পারলি এটাকে।
হ্যাঁ নইলে ম্যাম, এটাকে বুঝেছি ইজিলি বুঝেছি। লিখতে পারতিস না, দুটো টার্ম থাকতো। আচ্ছা, ওকে। সো এটা হলো। তাহলে এবার নেক্সট পার্টে যাই। আমাদের মোরাললেস ফোর্স অ্যান্ড মোশন এখানেই তোদের সিলেবাস ওয়াইজ কমপ্লিট। তো আমরা এর পরের পার্টে যাবো, মানে ফোর্স অ্যান্ড মোশনেরই লাস্ট পার্টে যাবো, দ্যাট ডেসক্রাইবস দ্য সার্কুলার মোশন। আচ্ছা, সো ডিরেক্টলি সার্কুলার মোশনে যাওয়ার আগে আমি দুটো জিনিস ডিসকাস করবো, যেটা তোদের আগেও আমি ইউটিউব ভিডিওতে বলেছিলাম, যে মোশন অনেক ধরনের হয়। তার মধ্যে আমি 3 রকম মোশন সম্পর্কে বলেছিলাম, একটা রেক্টিলিনিয়ার মোশন, একটা সার্কুলার মোশন, আর একটা সিম্পল হারমোনিক মোশন বলেছিলাম। তো বাট ওগুলো হচ্ছে দিস ইজ আ টাইপ অফ মোশন, বাট বেসিক্যালি যদি বলিস তাহলে মোশন দুটো ভাগে ক্যাটাগরিতে বিভক্ত। একটা হচ্ছে ট্রান্সলেশন, আর একটা হচ্ছে রোটেশন। ঠিক আছে, সো এই দুটোর মধ্যে তফাৎ কি? ধর এরকম একটা পেন্সিল আছে, ম্যাম আরেকবার বলুন ম্যাডাম। কিছু বলিনি, জাস্ট বললাম মোশন দুটো টাইপ, একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা রোটেশন। আচ্ছা, এবার ট্রান্সলেশন আর রোটেশনটার মধ্যে পার্থক্য কি? ট্রান্সলেশন মানে বস্তুটা ট্রান্সলেট করছে। তার মানে ধর একটা পেন্সিল আছে, পেন্সিলটা ধর এইরকম ভাবে আমি মুভ করাচ্ছি, ঠিক আছে, এই হচ্ছে আমার ডিরেকশন মুভমেন্টের। তার মানে খানিকক্ষণ টাইম পর পেন্সিলটা এখানে চলে আসবে, তার খানিকক্ষণ টাইম পর পেন্সিলটা এখানে থাকবে, তার খানিকক্ষণ টাইম পর পেন্সিলটা এখানে থাকবে, রাইট? সো পেন্সিলটা দেখ ট্রান্সলেট করছে, জাস্ট স্লাইডিং ভাবে মুভ করে যাচ্ছে। তো এই মোশনটাকে আমরা বলি ট্রান্সলেশন মোশন। এবার যদি পেন্সিলটাকে আমি এইরকম মোশনে না মুভ করিয়ে, ধর বললাম প্রথমে পেন্সিলটা এরকম ছিল, তারপরে পেন্সিলটাকে এরকম করাই দিলাম, আর খানিকক্ষণ পর পেন্সিলটাকে এরকম করালাম, আর খানিকক্ষণ পর এইরকম করালাম। তো দেখ একটা পয়েন্টের রেসপেক্টে পেন্সিলটার ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, পেন্সিলটা বেসিক্যালি এইভাবে মুভ করছে, রোটেট করছে বেসিক্যালি। তো যখনই কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে বা কোনো একটা সেন্টারের বা মধ্যবিন্দুর সাপেক্ষে ও যখন রোটেট করে, তখনই ওটা ওটা রোটেশন মোশন হয়ে যায়। তো বেসিক্যালি ওর ওরিয়েন্টেশনটা চেঞ্জ হচ্ছে। তো দিস ইজ বেসিক্যালি টু টাইপ অফ মোশন, ট্রান্সলেশন আর রোটেশন। এবার ট্রান্সলেশনের মধ্যেও আবার কিছু ভাগ আছে। একটা বলেছিলাম রেক্টিলিনিয়ার মোশন বলেছিলাম। তো হোয়াট ইজ রেক্টিলিনিয়ার মোশন রে? কখন লিনিয়ার কথার অর্থ কি? সমতল। হ্যাঁ, ম্যাম, বল। when an object হুম, when an object স্ট্রেট ম্যাম লাইনে মোশন। একদম। সো লিনিয়ার কথার অর্থ মানে হচ্ছে রৈখিক, মানে অ্যাকচুয়ালি রৈখিক ভাবে যে মুভ করে। এবার কোন রৈখিক? রেক্টিলিনিয়ার মানে হচ্ছে সরল রৈখিক, মানে সরল রেখা বরাবর যে মোশন হয়, সেটাকে আমরা রেক্টিলিনিয়ার মোশন বলেছি। যেমন এই এই যে মোশনটা ছবিটা এঁকেছিলাম, এইটা হচ্ছে সরল রেখা বরাবর হচ্ছে, তাই এই সরল রেখা, তারপরে এইখান দিয়ে সরল রেখা, আবার আবার এখান দিয়ে সরল রেখা, এটা হচ্ছে রৈখিক রেক্টিলিনিয়ার মোশন। ঠিক পেন্সিলটাকে যদি আমি এইরকম পথে মুভ করাতাম, দিয়ে এটা কার্ভের মধ্য দিয়ে মুভ করাচ্ছি পেন্সিলটাকে, তো তখন মোশনটা হয়ে যেত কার্ভিলিনিয়ার মোশন, মানে ওই বক্র পথে মুভ করাচ্ছি। ঠিক আছে, so this is a basically main two type of translation motion, rectilinear and curvilinear. And another type of motion বলেছি rotation motion. rotation এর অনেক রকম rotation হতে পারে। যেমন ধর পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে কোন পথে ঘোরে রে? मैम हिंदी में थोड़ा एक्सप्लेन कीजिए ना, सॉरी, हिंदी में एक्सप्लेन कीजिए ना कौन सा पार्ट? इसी को जो आपने एक्सप्लेन किया था अभी। कहाँ से? अच्छा, ओके। मोशन से स्टार्ट ओके, मोशन आर ऑफ मेनली टू टाइप, ठीक है, एक ट्रांसलेशन और एक रोटेशन। तो ट्रांसलेशन मोशन किसको बोलूंगी? ये जो पेंसिल दिख रहा है, इस पहला वाला, ठीक है, ये पेंसिल मूव कर रहा है दिस स्ट्रेट लाइन, मतलब स्ट्रेट लाइन को क्या बोलूं, स्ट्रेट लाइन डायरेक्शन पे। So this motion is translation motion. So translation motion can be again of two types. One is rectilinear and other is curvilinear. Rectilinear किसी को कहा जाता है when the particle is moving in a straight line. तो इस वाला, this वाला देखो एक straight line पे move कर रहा है,
सो दिस इज रेक्टिलिनियर। कर्विलिनियर कब, जब वो पार्टिकल एक कर्व पाथ में मूव करता है, तो दिस पाथ, दिस इज कर्विलिनियर मोशन। सिमिलरली ट्रांसलेशन के बगैर और एक मोशन है, दैट इज रोटेशन मोशन। तो रोटेशन मीन्स देखो ये पेंसिल, ये वाला सेकेंड वाला जो है, इसमें देखो पेंसिल एक सेंटर के माने आई मीन सेंटर और एक्सिस को बेस करके वो रोटेट कर रहा है और स्पिन कर रहा है, राइट, उसका ओरिएंटेशन चेंज हो रहा है। सो दिस मोशन इज रोटेशन मोशन। तो नाउ रोटेशन मोशन का भी बहुत सारे टाइप होता है, बहुत सारे रोटेशन मोशन होता है। जैसे if मैं तुम्हें पूछूंगी कि अर्थ सन को रोटेट करता है, राइट, तो अर्थ सन को किस पथ में रोटेट करता है, वो पाथ का উপবৃত্তাকার পথে। उपवृत्त का, दैट इज इलिप्स, राइट। सो ऐसे लाइक दिस टाइप। तो अर्थ रोटेट्स द सन अबाउट अ इलिप्टिकल पाथ, राइट। तो এই প্যারাবোলা হাইপারবোলা ওইগুলো হবে তো? প্যারাবোলা বেসিক্যালি পুরোপুরি সেন্টার নয়, কিন্তু মানে মানে ওটা অর্ধ স্পিন করে মানে না, হাফ পুরোপুরি হাফ স্পিন করে হবে। না। প্যারাবোলা দেখতে কেমন হয়? প্যারাবোলা তো এইরকম দেখতে হয় কাইন্ড অফ। সো ওটা কিন্তু না, এইখানে এই মোশনটা ইজ কমপ্লিট রোটেশন, কোন একটা অ্যাক্সিসের চারিদিকে ঘুরছে, রাইট। তো এটাকে আবার এরকম যদি গোল করে দিই তাহলে হয়ে যাবে সার্কুলার, রাইট। সো এই রোটেশনেরও অনেক রকম রোটেশন হতে হয়, এই শেপের উপর ডিপেন্ড করে। সো যখনই ওটা সার্কুলার পথে মুভ করে, দ্যাট উইল বি টার্মড অ্যাজ সার্কুলার মোশন। তো আমাদের লাইফ খুব সিম্পল, আমরা অনেক কমপ্লিকেটেড শেপে যাব না, আমরা সার্কেল নিয়ে ডিল করব। সো উইল স্টার্ট এ সার্কুলার মোশন। ম্যাম বলে ফেল। আমি লিভ করছি ম্যাম, 90% ইউজড। এক্ষুনি আমি বললাম, লিভ করলে আমাকে বলিস না ক্লাসের মাঝখানে ভাবে। ওকে ম্যাম, সরি ম্যাম, বাই ম্যাম। Bye. So this now we'll discuss circular motion. So what is circular motion? When an object moving in circular Path. line, Circular path. Yes. হ্যাঁ So- circular part, Definition কি হওয়া উচিত? A particle moving in a circular path. আচ্ছা, সার্কুলার পাথ বললেই থেমে গেলে হবে না। দেখবি সবসময় সার্কেল একটা সেন্টারের রেসপেক্টে হয়, একটা সেন্টার ওকে মেনশন করতেই হয়। তো আ পার্টিকেল মুভিং ইন আ সার্কুলার পাথ অ্যাবাউট আ পয়েন্ট অ্যাজ সেন্টার, মানে কোন একটা পয়েন্টের অ্যাবাউটে মুভ করে, হুইচ ইজ সেন্টার, দেন ইট ইজ কল্ড সার্কুলার মোশন, CR। ঠিক আছে। সো এবার ডিরেক্টলি সার্কুলার মোশন পড়ার আগে আমরা কিছু সার্কুলার মোশনে ইউজড হয় এরকম কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে পড়বো। যেমন এর আগে যখন তোরা ট্রান্সলেশন মোশন নিয়ে পড়েছিস বা রেক্টিলিনিয়ার মোশন নিয়ে ডিল করেছিস, তখন ট্রান্সলেশন মোশনের বিভিন্ন ফিজিক্যাল প্রপার কোয়ান্টিটিস পড়েছিস। কি কি? যেমন ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, এগুলো সবকটাই রিলেটেড টু দ্য ট্রান্সলেশন। তো সিমিলারলি সার্কুলার মোশনের এরকম কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি থাকতে হবে যেগুলো ট্রান্সলেশন মোশনের থেকে একটু আলাদা, কারণ মোশন দুটো সম্পূর্ণ আলাদা। তো সেইগুলো নিয়ে আমরা এরপরে ডিল করব। তো সেইগুলো করার আগে সার্কুলার মোশনের আরো কিছু টার্ম সম্পর্কে জানা দরকার, যেগুলো আমাদের নেক্সট তার ফিজিক্যাল কোয়ান্টিটি পড়তে হেল্প করবে। তো আচ্ছা, সার্কেল একটা কোন ডাইমেনশনাল বস্তু রে? 1D, 2D নাকি 3D? 2D 2D, ভেরি গুড। সার্কেল ইজ আ 2D। আচ্ছা, 2D তোর খাতার যে তলটা যেখানে তুই লিখছিস, সেই খাতাটাও কি বস্তু রে? খাতার যে পাতাটায় লিখছিস, 2D 2D। তাহলে সেই খাতাটা একটা প্লেন বেসিক্যালি। তো ধর এটা তোর সেই খাতা, এই খাতার মধ্যে যদি তুই একটা সার্কেল আঁকিস আর তুই যদি বলিস যে এই হচ্ছে গোল্লাটা হচ্ছে একটা পার্টিকেল, যে পার্টিকেলটা এই হচ্ছে সেন্টার, এই সেন্টার বরাবর এই মুভ করছে, এই ডিরেকশন বরাবর, ঠিক আছে, একটা সার্কুলার পথে মুভ করছে, তাহলে পার্টিকেলের মোশনটা একটা প্লেনের মধ্যে বা একটা তলের মধ্যেই সীমাবদ্ধ না, হুইচ ইজ নাথিং বাট তোর খাতা। তোর খাতাটা যদি সেই সমতলটা হয়, সেই প্লেনটা হয়,
তাহলে সেই প্লেনের মধ্যেই সার্কেলটা আছে, আর প্লেনের মধ্যেই সার্কুলার মোশনটা সীমাবদ্ধ। সো যেই প্লেনে পার্টিকেলটা রোটেট করছে সেই প্লেনটাকে আমরা বলি প্লেন অফ রোটেশন। সো দ্য ফার্স্ট টার্ম, প্লেন অফ রোটেশন। এটা আমি লিখলাম না আর, প্লেন অফ রোটেশন মানে হচ্ছে দ্য প্লেন at which the particle rotates। বোঝা গেছে? আর সেটা সবসময় একটা 2D প্লেন সমতল হবে, কারণ সার্কেল ইটসেলফ একটা মানে 2D জিনিস। আচ্ছা, তো প্লেন হয়ে গেল। এরপরে হচ্ছে সার্কেলটা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বা সেন্টারের রেসপেক্টে রোটেট করছে। তো যদি সেই পয়েন্টের সাথে যদি প্লেনের পারপেন্ডিকুলার একটা লাইন দেয়, আচ্ছা প্লেনটা হচ্ছে এই প্লেনে আছে, আর এর জাস্ট পারপেন্ডিকুলার, তার মানে তোর খাতা থেকে তোদের দিকে যে ডিরেকশনটা, বুঝতে পারছিস? আমি তো হাতে দেখাতে পারছি না। হুম। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম। বললো কেউ? আচ্ছা, তো বুঝতে পারছিস তো, মানে এইটা হচ্ছে অ্যাক্সিস, এটাকে বলা হয় অ্যাক্সিস। এই যে তখন তোরা বলিস যে পৃথিবী নিজের চারিদিকে ঘোরে, আর্থ স্পিন করছে, তো আর্থ স্পিন ইটস ওন অ্যাক্সিস, রাইট? তো সেটাকে স্পিনিং অ্যাক্সিস বলি। আর্থ নিজের অক্ষের চারিদিকে ঘোরে, ভূগোলে পড়তাম। সো এই যে অক্ষটা, সেটাকেই অ্যাক্সিস বলা হয় রোটেশনের। সো এক্ষেত্রে সার্কেলের এই বরাবর যদি পার্টিকেলটা রোটেট করে, সো দিস ইজ দ্য অ্যাক্সিস। সো দিস ইজ নাথিং বাট দ্য axis of rotation. So one is plane of rotation. Plane means at the plane at which the particle rotates, and this is axis of rotation. This is the axis about which the particle is rotates. হলো? আচ্ছা, আরেকটা কোয়ান্টিটি আছে। আচ্ছা, এই যে একটা সার্কেল, এই সার্কেলের একটা রেডিয়াস আছে না? এই যে এটাকে রেডিয়াস বলবো। এবার আমাকে বলতো রেডিয়াসটা কি কনস্ট্যান্ট হয় নাকি রেডিয়াসটা ভেরিয়েবল হয়? রেডিয়াস সার্কেলের কনস্ট্যান্ট হয়। কার রেডিয়াসের একটা এক্সাম্পল দে তো, ভেরিয়েবল वाला রেডিয়াস वाला জিনিস। এটা ভেরিয়েবল রেডিয়াস আছে এরকম একটা ম্যাম উপবৃত্তাকার পথটাই তো রেডিয়াসটা। একদম। ইলিপসের রেডিয়াস ভেরিয়েবল, কিন্তু ফর সার্কেল দ্য রেডিয়াস উইল বি কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমাকে বলতো রেডিয়াস কি ভেক্টর কোয়ান্টিটি হবে না স্কেলার কোয়ান্টিটি হবে? স্কেলার ম্যাডাম। স্কেলার। ভেক্টর ম্যাম, আচ্ছা, ভেক্টর যে ম্যাম, ভেক্টর বলছে সে কেন ভেক্টর বলছে? কারণ ওর তো একটা দিক আছে, কোন দিকে ঘুরছে, ভেরি গুড। ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, না, এরকম ব্যাপার। সেইটা রেডিয়াস সমান নয়, কিন্তু গুলিয়ে ফেলিস না। ঘুরছে মানে হচ্ছে ওর পরিধিটা ঘুরছে, পরিধি বরাবর ঘুরছে, ঠিক আছে? তার সাথে রেডিয়াসের কোনো সম্পর্ক, রেডিয়াস আর পরিধি কিন্তু এক জিনিস নয়। রেডিয়াস এন্ড সার্কামফারেন্স ইজ নট আ সেম থিং, ঠিক আছে? বাট স্টিল রেডিয়াস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। কেন বলছি? মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে মুভ হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টের দিক আলাদা। প্রত্যেকটা পয়েন্ট থেকেও নয়, সেন্টার থেকে। রেডিয়াস অলওয়েজ ক্যালকুলেটেড ফ্রম সেন্টার, রাইট? তাহলে এই যদি একটা রেডিয়াস হয়, তাহলে আমি আরেকটা যদি ছবি আঁকি লাল দিয়ে, এই হবে আরেকটা রেডিয়াস। এই দুটো রেডিয়াসের অবশ্যই ম্যাগনিটিউড সেম, দুটো রেডিয়াসের ম্যাগনিটিউড সেম, বাট দেয়ার ডিরেকশন ইজ নট সেম। ওয়াই ইটস নট সেম? কারণ এই হলুদ রেডিয়াসটা ডিরেকশন হচ্ছে এইদিকে বেসিক্যালি, আর এই লাল রেডিয়াসটা ডিরেকশন হচ্ছে এইদিকে, বুঝতে পারছি? সিমিলারলি যদি এখানে আরেকটা রেডিয়াস আঁকি, এইটা ডিরেকশন হবে এদিকে। সো ম্যাগনিটিউড সেম হতেই পারে, বাট ডিরেকশন কিন্তু ভেরিয়েবল। দেখ, প্রত্যেকটা রেডিয়াসের আলাদা আলাদা ডিরেকশন আছে। যেহেতু ডিরেকশন আলাদা, তার ফলে এই রেডিয়াসের ম্যাগনিটিউড সেম হওয়া সত্ত্বেও ডিরেকশন আলাদা বলে এটাকে আমরা কি যে নিজেকে আনমিউট করেছি সে মিউট কর। So the radius will be a vector quantity, তাই আমরা অলওয়েজ রেডিয়াস ভেক্টর বলবো, এটা যেন মাথায় থাকে। রেডিয়াস কখনোই স্কেলার হবে না এক্ষেত্রে। তো রেডিয়াস ইজ ভেক্টর। রেডিয়াস ভেক্টরের ডিরেকশন কি? ডিরেকশন হবে টুয়ার্ডস the particle and away from center.
ঠিক আছে, দেখ তাই হয়েছে। যদি এই লালটাকে ভাবিস, দেখ সেন্টারের থেকে অ্যাওয়ে, এইটা যদি সেন্টার হয় বড় গোলটা, তাহলে ওর থেকে অ্যাওয়ে, ওর থেকে দূরে। কিন্তু টুয়ার্ডস দ্য পার্টিকেল, পার্টিকেল যেদিকে, এদিকে পার্টিকেল রয়েছে, তাহলে পার্টিকেলের দিকে। আবার যখন পার্টিকেলটা এদিকে চলে আসবে তখন এই দিকে, পার্টিকেলের দিকে। বোঝা যাচ্ছে? সো রেডিয়াস ভেক্টরের ডিরেকশন ইজ টুয়ার্ডস দ্য পার্টিকেল অ্যান্ড অ্যাওয়ে ফ্রম সেন্টার। So these three terms are important. One is radius vector, another is axis of rotation, another is plane of rotation. আচ্ছা, এবারে আমরা সার্কুলার মোশন রিলেটেড ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে ডিসকাস করব। So the physical quantity, that is PQ, involved in CR. CR মানে সার্কুলার মোশন। ম্যাম সিআর মানে কি একবার বললেন? সার্কুলার মোশন। আচ্ছা, 1 নাম্বার ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পড়ার আগে একটা ছোট্ট জিনিস ডিসকাস করব। ধর তোর কাছে একটা এরকম ট্রায়াঙ্গেল আছে, এ ও বি, যেখানে এইটা হচ্ছে থিটা, ঠিক আছে, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তো দিস ইজ 90 ডিগ্রি। তারপরে এটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো ফর দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হোয়াট উইল বি দ্য সাইন থিটা? What is sin theta from the definition? এবি বাই বিও। AB by OB, right? AB by OB. তো বা BO, whatever. তো মানে এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, যেটাকে তোরা বলিস পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। সিমিলারলি cos theta কি রে? AB by AO by BO. AO by BO বা OB, whatever. তার মানে ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ বেস বাই হাইপোটেনিয়াস। আর tan theta কি? tan theta ইজ ভেরি সিম্পল, লম্ব বাই AB by AO. AB by OA. perpendicular by base. So these three terms are sin theta, cos theta, tan theta, আমরা জানি। আচ্ছা, তোরা যারা 11-12 পড়েছিস তারা আরেকটা জিনিসও নাম শুনেছিস, ইনফাইনাইট সিরিজ বলে একটা সাম করতিস, 11-12 ছিল। হ্যাঁ ম্যাম ছিল। ছিল। কি বলে, অসীম সিরিজের বাংলা জানি না, ওই সামহাও অসীম, অসীম সিরিজ এরকম বলতো। ইনফাইনাইট সিরিজ যারা 11-12 পড়েছিস, সেখানে যে কোনো না, কিছু কিছু কি বলুন, মানে টার্মকে, যেমন সাইন থিটা, এক্সপোনেনশিয়াল, বিভিন্ন টার্মকে আমরা কিছু ইনফাইনাইট সিরিজে ভেঙে লিখতে পারতাম। তো যারা পড়িসনি, আমি অবশ্যই এটা পড়াবো না এখানে, আমি ডিরেক্ট ফর্মুলাতে যাচ্ছি। সাইন থিটাকে না আমরা এইভাবে লিখতে পারি, যেটা অসীম, এভাবে চলতেই থাকবে। দেখ এরকম অড টার্ম দিয়ে, মানে থিটা টু দি পাওয়ার 1, থিটা টু দি পাওয়ার কিউব, থিটা টু দি পাওয়ার 5, তারপরের টার্মটা হবে থিটা টু দি পাওয়ার 7, এইভাবে চলতে থাকবে। আর কস থিটা শুরু হবে হচ্ছে ইভেন টার্ম দিয়ে, মানে 1 মাইনাস থিটা স্কোয়ার, তারপরের টার্মটা কি হবে না, থিটা টু দি পাওয়ার 4, তারপরের টার্মটা কি হবে, থিটা টু দি পাওয়ার 6। এইভাবে অসীম ভাবে চলতে থাকবে। সিমিলারলি ট্যান থিটাকেও লেখা যায়। তো এইভাবে যে কোনো সাইন থিটা বা কস থিটা টার্মকে এভাবে ভাঙা যায়। এবারে আমার বক্তব্য হচ্ছে, যদি এই থিটাটা খুব স্মল হয় তাহলে কি হবে? এটা তোদের ফিজিক্সে প্রচুর অনেকবার অ্যাপ্লাই করবে। হবে তাহলে থিটাটা 1 হয়ে যাবে নাকি? না না, আসছি। এইটা দেখবি তোরা যখন টেম্পারেচার বা ওই হিট পড়াবো তখনও এইটা অ্যাপ্লিকেবল হবে। তো যখন থিটা খুব স্মল, মানে যে কোনো কোয়ান্টিটি, যে কোনো যখন অ্যাঙ্গেলটা খুব স্মল হয়, তখন এই থিটা কিউব, থিটা স্কোয়ার, থিটা 5, এই টার্মগুলো খুব ছোট হয়ে যাবে, ভেরি 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 স্মল। ঠিক আছে, যদি কারোর এটাকে বুঝতে অসুবিধা হয়, আমি একটা এই সাইডে এক্সাম্পল দিচ্ছি, বাড়িতে করিস। 10 টু দি পাওয়ার -10,
তার মানে অ্যাকচুয়ালি কি 1/10⁻10, রাইট? তো এই 1/10⁻10টা ক্যালকুলেটারে ক্যালকুলেট করবি, দেখবি একটা ভীষণ ছোট টার্ম। সেইটার যদি আবার স্কোয়ার নিস, তখন দেখবি সেটা আগে এই টার্মটার থেকেও আরো ছোট হয়ে যাচ্ছে। ওর যদি আবার কিউব নিস, ওটা আরো ছোট হয়ে যাচ্ছে। এরকম করে যত পাওয়ার বেশি বাড়াবি, ততই টার্মটা ছোট হয়ে যাচ্ছে। আর ছোট হওয়া মানে নাথিং বা টেন্স টু জিরো। তো ভেরি ভেরি স্মল মানে ইট বেসিক্যালি টেন্স টু জিরো। আচ্ছা, যদি এই টার্ম ইজ টেন্স টু জিরো, তাহলে এই সব টার্মগুলো দেখ উড়িয়ে দিতে পারি, জিরো তো। তখন সাইন থিটা হয়ে যায় থিটা, কস থিটা হয়ে যায় 1, আর সাইন ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান থিটা কি হয়ে যাবে? থিটা। এটা খুব ইম্পর্টেন্ট। থিটা যদি ভেরি ভেরি স্মল হয়, যা সেটা লিখে রাখবে, থিটা যদি খুব স্মল হয় তাহলে এই তিনটে এইরকম হয়ে যাবে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটাটা এরকম হয়ে যাবে। ম্যাম সাইন থিটা তো থিটা স্কোয়ার আছে। এই এটা স্কোয়ার না, এটা 1, থিটা টু দি পাওয়ার 1 লিখেছি। 1 লিখেছি কারণ অড অড বোঝাতে, 1 3 5 এগুলো অড নাম্বার। তো ওকে ম্যাম। কি বাংলায় এটাকে কি কি বলে? অযুগ্ম সংখ্যা, বিজোড় সংখ্যা বেসিক্যালি। আচ্ছা, তাহলে এটা হলো। তাহলে থিটা যদি স্মল হয় তাহলে সাইন থিটা হয়ে যাবে থিটা, কস থিটা হয়ে যাবে 1, ট্যান থিটা হয়ে যাবে থিটা। চলো এবার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিফাইন করবো। আচ্ছা, so angular displacement. So let's say a particle moves in this circular path about this center. তো ধরে নিচ্ছি পার্টিকেলটা at initial time particle is here at point A. তাহলে পার্টিকেলটা ইনিশিয়ালি A তে ছিল, after some time particle will be at B. পার্টিকেল B পজিশনে গেল, সেন্টারটা ধরলাম O, ঠিক আছে? তাহলে আমি যদি তোদেরকে এটা বলি যে পার্টিকেলটা এ থেকে বি তে গেল বেসিক্যালি, তাহলে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত হলো রে? এবি। এবি। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কি কাকে বলে রে? ম্যাম অন্তিম পয়েন্ট, প্রাথমিক পয়েন্ট টু অন্তিম পয়েন্ট। একদম, অন্তিম পয়েন্ট আর প্রাথমিক পয়েন্টের মধ্যে যে ডিফারেন্সটা, হ্যাঁ। ইনিশিয়াল পজিশন এন্ড ফাইনাল পজিশনের ডিফারেন্স। তো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইজ এবি। ফাইন। আচ্ছা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তাহলে কি? Angular displacement is theta. নাম দিলাম, মানে এই এ থেকে বি তে যেতে যে অ্যাঙ্গেলটা ও কভার করছে, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন হচ্ছে দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড মানে যেটা তৈরি করেছে, অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সেন্টার by the initial and final position of a particle revolving in the circular path. ঠিক আছে? So the angle subtended at the center by the initial and final position of the particle revolving in the circular path. তাই হয়েছে A থেকে B, A হচ্ছে ইনিশিয়াল, B হচ্ছে ফাইনাল পজিশন। এই ফাইনাল থেকে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন যেতে গিয়ে ও যে অ্যাঙ্গেলটা সাস্টেন্ড করেছে সেটাই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ থিটা। এবার এটাকে কিভাবে লিখতে পারি? দেখ, থিটাকে লিখতে পারি সাইন থিটা, লিখতে পারি তো যদি থিটাটা খুব স্মল হয়। কি রে, লিখতে পারি না? আগের যে টার্মটার থেকে আগের যেটা বললাম, থিটা ইজ সাইন থিটা লিখতে পারি।
এবার থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা লিখতে পারি কি কি কন্ডিশনে, কন্ডিশন এ বিটা খুব ছোট হতে হবে। এ বিটা যদি খুব ছোট হয় তবেই তুই দেখ ওটাকে একটা পারপেন্ডিকুলার হিসেবে ভাবতে পারিস। এ বিটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে তো তুই কার্ভেচারটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আর ওটাকে পারপেন্ডিকুলার বলতে পারবো না, রাইট? তাহলে এ বি যদি খুব ছোট হয়, আর এই দেখ এ বি যেই ছোট হবে অ্যাঙ্গেলটাও আপনিই ছোট হয়ে যাবে, আর আপনি যদি যে অ্যাঙ্গেলটা ছোট হবে তখনই থিটাটাকে সাইন থিটা বলতে পারবো। থিটাকে যেই সাইন থিটা বলতে পারবো তখন ওইটাকে কি লিখতে পারি রে, এ বি বাই ও বি, তোরা তো বললি একটু আগে। তাহলে এ বি বাই ও বি মানে কি, এ বিটা এক্ষুনি ডিফাইন করেছি, এ বি ইজ নাথিং বাট লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, রাইট? সো এ বি ইজ লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, আর ও বিটা কি রে? রেডিয়াস। ভেরি গুড, রেডিয়াস ভেক্টর। তার মানে পেলাম থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বাই রেডিয়াস ভেক্টর। এবার বলতো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? ম্যাম ভেক্টর। ভেক্টর, তার কারণ লিনিয়ার ডিসপ্লেসমেন্টও ভেক্টর কোয়ান্টিটি আর রেডিয়াস ভেক্টরও ভেক্টর কোয়ান্টিটি, সো দিস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কি হবে রে? এই ফর্মুলাটা থেকে দেখে বল দেখি। ডাইমেনশনলেস ম্যাডাম। হ্যাঁ, ডাইমেনশনলেস। সো আচ্ছা, সো 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা ভেক্টর কোয়ান্টিটি, 2 নাম্বার ডাইমেনশনলেস, আর 3 নাম্বার হচ্ছে এটার ইউনিট, এটার এসআই ইউনিট হচ্ছে তোরা জানিস রেডিয়াস। রেডিয়ান, ও রেডিয়ান। রেডিয়ান বা এটাকে ডিগ্রি বলা হয়, বাট এসআই ইউনিট বলতে বললে কিন্তু অলওয়েজ রেডিয়ান এটা। আচ্ছা, এবারে এটার ফর্মুলাটা এভাবে মনে রাখবি, যদি লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে এস বলি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা জানি, রেডিয়াসকে আর বলি, এর সমান আর থিটা। হ্যাঁ, এস বাই আর, তোরা এই টার্মটা আগেই জানিস, এস ইজ ইকুয়ালস টু আর থিটা। ওরা জিওমেট্রি করার সময় অনেকবার অ্যাপ্লাই করেছিস, এইটা বেসিক্যালি এখান থেকে আসে। ঠিক আছে, তাহলে যদি বলে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এই দিস শুড বি ক্যালকুলেটেড। তখন যখনই করবি মেনশন করবি, সবসময় মনে রাখবি দুটো পয়েন্ট মেনশন করা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এ বি ছোট হতে হবে, এ বি যদি খুব ছোট হয় তবেই থিটা ছোট, আর থিটা যদি খুব ছোট হয় তবেই এইভাবে লিখতে পারিস। এই পয়েন্টটা মেনশন করা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে একটা তোদের চেনা জিনিস বলছি, জাস্ট ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে কনভার্সন। তো তোরা এটা আগেই করেছিস, জাস্ট আমি ফর্মুলা ওয়াইজ লিখে দিচ্ছি। 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু অলওয়েজ পাই রেডিয়ান হয়। আচ্ছা, এখানে পাই মানে কত রেডিয়ান? পাই মানে হচ্ছে নাথিং বাট 2/7, রাইট? যেটাকে যদি ভাঙিস 3.14 সামথিং সামথিং হয়। তাহলে 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান। এটাকে রেডিয়ানকে সবসময় এইভাবে লেখে, পাই মাথায় একটা সি দেয়, এই সিটা হচ্ছে রেডিয়ান বোঝায়। তাহলে 1 ডিগ্রি কত হবে? পাই বাই 180 রেডিয়ান, তাই না? হ্যাঁ ম্যাম। তাহলে এটা একটা ফর্মুলা হলো, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানের কনভার্সন এটা হলো। আর যদি 1 রেডিয়ান জানতে চাই তাহলে কি করবি? 180 বাই পাই, এত ডিগ্রি, তাহলে রেডিয়ান থেকে ডিগ্রি গেল। এইটা বেসিক্যালি যদি ক্যালকুলেট করিস মনে হয় এইরকম কিছুই আসে। ম্যাম 52.29 আসবে। 52 না এই 57 আসে। 57.29। একদম।
সো এইগুলো তোদের জাস্ট অঙ্ক ফঙ্কতে দিতে পারে, কোথাও দেখছিস রেডিয়ানে দেওয়া আছে, কোথাও ডিগ্রিতে দেওয়া আছে। তো জাস্ট এই ফর্মুলাটা যদি মনে রাখিস তুই যে কোনো কিছু করতে পারবি, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যেতে পারবি, ডিগ্রি থেকে রেডিয়ানে, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো এটা হলো। আচ্ছা এবারে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি তো বললাম, তাহলে ভেক্টর কোয়ান্টিটির মানে কি ডিরেকশনও আছে, তো ডিরেকশনটা কি হবে? ধরে নিয়ে চলে গেল। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কি? আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন ইজ অলওয়েজ অ্যাক্সিস বরাবর, অ্যালং অ্যাক্সিস। মানে কোনো পার্টিকেল ধর এই সার্কুলার পথে মুভ করছে, ঠিক আছে, এই পথে মুভ করছে এইভাবে, তাহলে এটার অ্যাক্সিস কি হবে বলেছি? এই জিনিসটা এটা একটু ইমাজিন কর, তোর তোর খাতার থেকে যে, যদি খাতার উপর লম্ব ভাবে পেনটাকে ধরিস, মানে খাতাতে একটা সার্কেল আঁক, সার্কেলে ওর যে সেন্টার তার মধ্যে তোর নিজের পেনটাকে বসা লম্ব ভাবে, তাহলে পেনের মুখটা যেদিকে দিচ্ছে, মানে পেনের মুখটা না, অ্যাকচুয়ালি পেনটার ডিরেকশনটাই হচ্ছে তোর অ্যাক্সিসের ডিরেকশন, মানে অ্যালং অ্যাক্সিস। এবার অ্যালং অ্যাক্সিস দুটো ডিরেকশন হতে পারে, একটা হতে পারে তোর দিকে, পেনের মুখটা যদি তোর দিকে থাকে, মানে পেনটাকে কেউ যদি পেন্সিলটাকে এইভাবে বসায়, সেন্টার এটা পেন্সিলটাকে এইভাবে বসিয়েছিস, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এই বরাবর, রাইট, পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর। আচ্ছা জেড অ্যাক্সিস কেন বললাম? আমরা জানি যে এইভাবে আমরা কোঅর্ডিনেট সিস্টেমকে আঁকি, রাইট, 3 ডিমেনশন। এবার যদি এক্স ওয়াই প্লেনটা যদি তোর খাতার প্লেন হয়, ভালোভাবে ভাব, খাতাটা এইটা তোর এক্স ওয়াই প্লেনে বসে আছে, তার মানে এই যে তুই সার্কেল এঁকেছিস আর পেন্সিলটাকে বসিয়েছিস হচ্ছে এই বরাবর, পেন্সিলটাকে বসিয়েছিস, তাহলে জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে, পজিটিভ জেড বরাবর যাচ্ছে যদি পেন্সিলের মুখটা এরকম হয়। আর উল্টো হতে পারে, পেন্সিলের মুখটা ধর এইরকম নিচের দিকে কেউ বসালো পেন্সিলের মুখটা, মানে পেনের মুখটাকে ধর সেন্টারে বসালি, তাহলে এটা উল্টো জেড বরাবর, মাইনাস জেড। তাহলে অ্যালং অ্যাক্সিস দুটো ডিরেকশন হতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তারপরে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন সবসময় পজিটিভ আর নেগেটিভ দুটো হয়। এবার কি করে বুঝবো? সেটা বুঝবি এই পার্টিকেলটা কিভাবে রোটেট করছে, ঠিক আছে। তো তুই বেসিক্যালি যদি এটা এইভাবে রোটেট করে, মানে এটার উল্টো দিকে রোটেট করে, যেটা আমি ছবিতে দেখিয়েছি তার উল্টো দিকে এইভাবে যদি রোটেট করে, তাহলে এটা সবসময় পজিটিভ ডিরেকশন হবে, ঠিক আছে। আর যদি এইভাবে রোটেট করে তাহলে নেগেটিভ ডিরেকশন হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে পজিটিভ ডিরেকশন এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ রে? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ হবে যখন অ্যান্টি ক্লক, আর যখন নেগেটিভ হবে তার মানে হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এটা। আচ্ছা এটা মনে রাখা খুব সহজ, তোরা যদি সেই আঙ্গুল দিয়ে করতে হয়, জানিস, বুড়ো আঙ্গুলটা মানে বাকি আঙ্গুলগুলোকে কার্ল করে যেদিকে ঘুরছে সেই দিকে যদি বসাস, তাহলে বুড়ো আঙ্গুলটা তোর বেসিক্যালি পজিটিভটা নেগেটিভ বোঝাবে। আমি যদি তোর সামনে থাকতাম তাহলে করে দেখাতে পারতাম, বাট দিস ইজ আ ব্যাড থিং ইন ফর অনলাইন ক্লাস যে আমি এটা দেখাতে পারছি না। তো তোরা এভাবেই মাথায় রাখিস যে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা পজিটিভ আর ক্লকওয়াইজ হলে তো এটা নেগেটিভ। আচ্ছা তো রিলেশন পড়লাম, ম্যাগনিটিউড ক্যালকুলেশন করলে তো পারবি, এস ইকুয়ালস টু আর থিটা, ডিরেকশন বলেও দিতে পারবি, ওই জাস্ট তোকে রোটেশনটা কোন দিকে হচ্ছে দেখতে হবে তাহলেই বলে দিতে পারবি। আর আচ্ছা আর দুটো পয়েন্ট জাস্ট ডিসকাস করে ছেড়ে দিচ্ছি। আচ্ছা 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, তুই যদি এই সার্কেলটা আবার আঁকি, ধর পার্টিকেল এইখান থেকে এখানে মুভ করলো, তাহলে এ থেকে বি তে মুভ করলো, আবার কিছু সময় বি থেকে সি তে মুভ করছে, তার মানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট সবসময় চেঞ্জ হচ্ছে, রাইট।
লিনিয়ার ডিসপ্লেসমেন্ট অলওয়েজ মানে লিনিয়ার ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা সবসময় চেঞ্জ হচ্ছে। যখন এখান থেকে এখানে ছিল ডিরেকশনটা এই দিকে, আর যেই বি থেকে সি তে হয়ে গেল ডিরেকশনটা এই দিকে হয়ে গেল, সি থেকে আবার যেই ডি তে আসবে ডিরেকশনটা এই দিকে হয়ে যাবে। সো ডিরেকশন অফ linear displacement always changes. Always changes. ঠিক আছে? But angular displacement direction is always same. কেন রে? কারণ দেখ এটা কোন দিকে মুভ করছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, তাই না? আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করা মানে অলওয়েজ ডিরেকশন কি হবে এক্ষেত্রে? পজিটিভ দিকে, পজিটিভ জেড অ্যাক্সিস বেসিক্যালি। মানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এটা। দেখেই তো বোঝা যাচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের ডিরেকশন দিয়েছি। কিন্তু দেখ টাইমের সাথে সাথে এইটা লিনিয়ার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কিন্তু চেঞ্জ করছে। এইগুলো লিনিয়ার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন পরিধি বরাবর বা সার্কামফারেন্স বরাবর, বাট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অলওয়েজ তোর পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর হবে। তো এটা একটা পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট, এটা ভীষণ ইন্টারেস্টিং। ধর এই এ থেকে বি তে গেলটাকেই ধরছি, এটা এই জিনিসটাকে এখানে আঁকছি বড় করে। তো এই ধর এ থেকে বি তে গেল, এ থেকে বি তেও অ্যাঙ্গেল করেছে থিটা, যেটা ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত? এ বি। এবার ধর আরেকটু বড় রেডিয়াসে পার্টিকেলটা ঘুরছে, তাহলে এই হচ্ছে ওর এখান থেকে এতে এখানে যাওয়া, মানে এখানে এ ড্যাশ দিলাম, এটা বি ড্যাশ দিলাম, তাহলে এখানে এ ড্যাশ বি ড্যাশ বেড়ে গেছে, তাই না? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বেড়ে গেছে, কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু সেম রয়েছে। ওটা কিন্তু কখনোই বাড়েনি, ওটা থিটাই রয়ে গেছে। তো different particle at an extended body covers different linear displacement. ম্যাম থিটাটা একটু বুঝিয়ে দিন। আসছি displacement, but angular displacement is same. মানে কি বললাম? এক্সটেন্ডেড বডি মানে কি, আগে বডিটা ছিল হচ্ছে, সেকেন্ড, আগে বডিটা ছিল হচ্ছে এ বি বরাবর ঘুরছিল, এই সার্কুলার পথটা আগে এরকম ছিল, ঠিক আছে? তখন তুই বলেছিলিস যে লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা ছিল এ বি, বাট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেন্টার থেকে যেটা করে, মানে এই থিটা অ্যাঙ্গেলটা, এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ছিল। এবারে বডিটা ধর আরো বড় সার্কুলার পাথ ধরে মুভ করছে, ঠিক আছে? তো বাট এ থেকে বিতেই এই পজিশনেই যাচ্ছে, বাট দেখ এ ড্যাশ বি ড্যাশ হয়ে গেছে এখন, মানে এ ড্যাশ বি ড্যাশ নট ইকুয়াল টু এ বি, রাদার এ ড্যাশ বি ড্যাশ ইজ গ্রেটার দ্যান এ বি, রাইট? মানে লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা বেড়ে গেছে, কিন্তু তুই যদি সেন্টারে অ্যাঙ্গেলটা সাবস্টেন্ড করিস, অ্যাঙ্গেল থিটাই হয়ে গেছে, ঠিক আছে? তো তাহলে আমি ধর তোকে বললাম যে একটা, ধর তোকে প্রবলেম দিলাম, প্রবলেমটা বললাম যে একটা পার্টিকেল এই সার্কেল বরাবর মুভ করছে, এ বি বরাবর মুভ করছে। এই পার্টিকেলটার এ থেকে বি তে যেতে যে ডিসপ্লেসমেন্ট হবে, আর এইখানে আমি এই পার্টিকেলটারই এইখান থেকে এইখানে যেতে যে ডিসপ্লেসমেন্ট হবে অ্যাঙ্গুলার, এই দুটো কি সেম? তখন কিন্তু আনসার হবে না ইয়েস, ম্যাডাম। দে আর সেম। এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ সেম, হ্যাঁ ম্যাডাম সরি। বাট লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইজ নট সেম। মানে যদি এই প্রবলেম যদি বলি যে একটা ফ্যান মুভ করছে, ঠিক আছে? এবার ফ্যানটা ধর ফ্যানের ব্লেডটা ধর এ থেকে বি তে গেল, এবার আমি বললাম ফ্যানটার ব্লেড, এই ধর ফ্যানের ব্লেড, এই গোল পাখা, এই ব্লেড আরেকটা ব্লেড, ঠিক আছে? এইখান থেকে এইখানে গেল, এবার আমি বললাম ফ্যানটার ব্লেডের মাঝামাঝি একটা পয়েন্ট থেকে ওই ব্লেডটার মাঝামাঝি আরেকটা পয়েন্টে গেল, তাহলে এই দুটো ডিসপ্লেসমেন্ট কিন্তু সেম নয়, লিনিয়ার, কিন্তু অ্যাঙ্গেল সেম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেম, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। So this is the two main মানে difference between the linear displacement and angular displacement.
তো ওকে, তো আজকে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা আরো কিছু প্রপার্টি সম্পর্কে ডিসকাস ম্যাডাম করবো। হ্যাঁ বল। আগেরটা শুনি। ম্যাডাম বলে ফেলো। ম্যাডাম বলছি আজ নেটের প্রবলেমের জন্য মাঝখানে মাঝখানে অনেক জায়গাগুলো মানে বাদ পড়ে গেছে, বলছি এইটা কি ম্যাডাম পাঠিয়ে দেবেন? হ্যাঁ আমি এটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ম্যাডাম। ম্যাম ম্যাম ইউটিউবের এই লিঙ্কটা